নীলিমা ওদের এই কুশল বিনিময়ে একদম কান দিল না। ওর চোখ দুটো তখনও সেই একজনকেই খুঁজছে। সে খুব ক্ষীণ স্বরে আজিজের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করল, আজিজ, নিলয় কোথায় রে? ও কেন ভেতরে আসছে না? আজিজ এক মুহূর্ত সময় না নিয়ে একদম স্বাভাবিক গলায় উত্তর দিল, আরে বলিস না, তোর ওই বরটা কি মানুষ? তুই এখানে মরার মতো পড়ে আছিস আর সে গেছে হাসপাতালের পেছনের গলি দিয়ে সিগারেট খেতে। টেনশনে নাকি ওর মাথা ফেটে যাচ্ছে, তাই 3-4টে গোল্ড না টানলে ওর শান্তি হচ্ছে না। আজিজের এই কথা শুনে নীলিমার আধো বোঝা চোখ দুটো এক নিমিষে বড় বড় হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, সত্যি বলছিস? নিলয় সিগারেট খাচ্ছে? ও তো আমাকে কথা দিয়েছিল আর কোনোদিন খাবে না। আজিজ নিজের কপালে হাত ঠেকিয়ে শপথ করার ভঙ্গিতে বলল, আরে বাবা, আমি কি তোকে কখনো মিথ্যে বলেছি? আমি স্বচক্ষে দেখে এলাম আকাশ ভাইয়ের থেকে লাইটার নিয়ে সে বীর তর্পে বেরিয়ে গেল। আকাশ ভাইও তো সাক্ষী। আকাশ পাশে বসে ভাবছে আজিজ এত বড় মিথ্যাবাদী যে ও এখন নিলয়কে চাইলে চোরও ডাকাতও বানিয়ে দিতে পারে। আকাশে কোনো মতে হাসি চেপে মাথা নাড়ল। নীলিমা অভিমানে মুখ ঘুরিয়ে নিয়ে ফিসফিস করে বলল, রাক্ষস একটা! আমি এখানে যন্ত্রণায় ছটফট করছি আর ও কিনা নেশা করছে। একবার আসুক ও, ওর একদিন কি আমার একদিন। আজিজ নীলিমার অভিমান দেখে আরও এক ধাপ বাড়িয়ে বলল, আরে শুধু সিগারেট হলে তো হতো। শুনলাম ক্যান্টিনে গিয়ে বিশাল বড় 1 প্লেট বিরিয়ানিও অর্ডার করেছে। বলছে নীল তো এখন ঘুমোচ্ছে, ও তো আর খেতে পারবে না। আমি বরং ওর ভাগেটা খেয়ে শক্তি সঞ্চয় করি। নীলিমা এবার রাগে গড়গড় করতে লাগলো। যে মেয়েটা একটু আগে নিস্তেজ হয়ে পড়েছিল সে এখন রাগে বেড থেকে উঠতে চাইছে। সে আজিজকে বলল, আজিজ, তুই এখনই যা, ওকে কান ধরে টেনে নিয়ে আয়। ও বিরিয়ানি খাচ্ছে, আমার নিভা কাছে আর ও বিরিয়ানি কিনছে। আজিজ হাসছে আর বলছে, সরি রে মিথ্যা বলার জন্য, কিন্তু এই মুহূর্তে আমি নিরুপায়। সে গম্ভীর মুখ করে বলল, আরে নীল ওকে এখন ডাকলেও তোকে বলবে নীল তুই তো কথা বলতে পারছিস না। আমি বরং তোর হয়ে একটু বেশি করে বকবক করি আর খাই। তুই বরং এখন চুপচাপ ঘুমা। ও যখন আসবে তখন একদম ঝাড়ু দিয়ে পিটিয়ে সোজা করিস। নীলিমা আজিজের এই আজগুবি মিথ্যাগুলো সব বিশ্বাস করে নিল। ওর ফ্যাকাশে মুখে এবার একটু রাঙ্গা আভা দেখা দিল। সেটা হয়তো অসুস্থতা নয়, বরং নিলয়ের উপর জমানো সেই চিরচেনা ভালোবাসার অভিমান। আকাশ পাশ থেকে আজিজের পিঠে একটা চিমটি কেটে ইশারায় বলল, এবার থাম, নীলিমার প্রেশার বেড়ে যাবে। আজিজে সে আজগুবি হাসাহাসি আর মিথ্যা আড্ডার রেশটা তখনও কেবিনের বাতাসে ভাসছিল। নীলিমা কিছুটা অভিমান আর কিছুটা রাগ নিয়ে নিলয়ের আসার অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তে কেবিনে প্রবেশ করলো হাসপাতালের সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর রায়হান, তার পেছনে দুজন নার্স। আজিজ আর আকাশ সরে দাঁড়ালো। ডক্টর রায়হান নীলিমার ফাইলটা চেক করে গম্ভীর মুখে তার দিকে তাকালেন। নীলিমা খুব ক্ষীণ স্বরে বলল, ডাক্তারবাবু, আমি কি পুরোপুরি ঠিক হয়ে যাব? পেটের নিচটা কেমন যেন অদ্ভুত ভার লাগছে, একটা চিনচিনে ব্যথা হচ্ছে। ডাক্তার রায়হান এক মুহূর্ত চুপ থেকে শান্ত গলায় বললেন, দেখুন নীলিমা, আপনার জীবন বাঁচানোই ছিল আমাদের প্রথম লক্ষ্য। আপনার শরীরের ভেতর ইন্টারনাল ব্লিডিং এতটা ভয়াবহ ছিল যে ক্যান্সার সেলগুলো জরায়ুর দেওয়ালে ছড়িয়ে পড়েছিল। আপনাকে বাঁচাতে হলে আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না। আমরা আপনার হিস্টেরেক্টমি করাতে বাধ্য হয়েছি, অর্থাৎ আপনার জরায়ু বা ইউটেরাস অস্ত্রোপচার করে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। মুহূর্তে কেবিনে সেই হাসি খুশি পরিবেশটা যেন এক নিথর শ্মশানে পরিণত হলো। নীলিমার কানে শব্দগুলো বাজছিল, কিন্তু মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কাপা গলায় শুধু বলল, তার মানে আমি কি আর কোনোদিন মা হতে পারবো না? ডাক্তার রায়হান এবার আরও বাস্তবধর্মী কিন্তু দৃঢ় সত্যটা বুঝিয়ে বললেন, জরায়ু শুধু সন্তান ধারণের আধার নয়, এটি নারী শরীরের হরমোন নিয়ন্ত্রণের একটি বড় কেন্দ্র। আপনার শরীর এখন এর বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। জরায়ু না থাকায় আপনার শরীরে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন হরমোনের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সার্জিক্যাল মনোপজ। এর ফলে আপনি এখন থেকেই
হরমোনাল ইমব্যালেন্সের শিকার হবেন। নীলিমা পাথরের মতো তাকিয়ে রইল। ডাক্তার এক একে বলতে লাগলেন এর সুদূর প্রসারী প্রভাবগুলো। হরমোনের অভাবে আপনার অকারণে রাগ, বিষণ্ণতা বা কান্না পাওয়ার মতো সমস্যা দেখা দেবে। হঠাৎ করে শরীরের ওপরের অংশ প্রচণ্ড গরম হয়ে উঠবে এবং ঘাম হবে। ইস্ট্রোজেন কমে যাওয়ায় আপনার হাড়ও দ্রুত ভঙ্গুর হয়ে পড়বে। জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হবে। শরীরে ভালো কোলেস্টেরল কমে গিয়ে হৃদযন্ত্রের জটিলতা বাড়ার সম্ভাবনা তৈরি হবে। সব সময় এক ধরনের ক্লান্তি আপনাকে ঘিরে থাকবে আর রাতে ঘুম আসাটা কঠিন হয়ে পড়বে। ডাক্তারের কথাগুলো শেষ হওয়ার আগে নীলিমার চোখের কোণ বেয়ে অঝরে জল নামতে শুরু করলো। সে অনুভব করলো তার নারীত্বের একটা বড় অংশ আজ অপারেশন থিয়েটারের ময়লা ঝুড়িতে ঠাঁই পেয়েছে। তার কোল জুড়ে আর কোনোদিন নতুন প্রাণের স্পন্দন আসবে না। নিভার জন্য একটা ভাই বা বোন আনার যে স্বপ্ন সে মনে মনে বুনেছিল তার চিরতরে ধুলেই মিশে গেল। ডাক্তার রায়হান নীলিমার ফাইলে কিছু জরুরি ওষুধের নাম লিখে নার্সকে নির্দেশনা দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, শারীরিক ক্ষত সময়ের সাথে শুকিয়ে যাবে, কিন্তু মনের জোরটা এখন খুব জরুরি। ওকে একা রাখবেন না। কেবিনের ভেতর তখন এক ভারী নিস্তব্ধতা। নীলিমা পাথরের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎই আগ্নেয়গিরি লাভার মতো ফেটে পড়ল। সে ডুকরে কেঁদে উঠে আজিজের হাতটা চেপে ধরল। কান্নায় ওর বুকটা ভেঙে আসছে, গলার স্বর বুঝে যাচ্ছে। আজিজ, তুই শুনলি ডাক্তার কি বললো? আমি আর কোনোদিন মা হতে পারবো না রে। আমার শরীরের ভেতরটা এখন এক মরুভূমি। এই অক্ষমতা নিয়ে আমি নিলয়ের সাথে কিভাবে দাঁড়াবো? এই জন্যই কি নিলয় আমার কাছে আসছে না? ও কি জানতে পেরে গেছে যে আমি এখন এক অপূর্ণ নারী? ও কি আর আমায় কোনোদিন ভালোবাসবে না? ও হয়তো এখন আমায় ঘৃণা করছে। নীলিমার এই হাহাকার শুনে আকাশ আর আজিজ দুজনেই হতভম্ব হয়ে গেল। আজিজ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্রুত নীলিমা শিওরে গিয়ে বসলো। সে ধরা গলায় বলল, দেখ নীল, তুই এসব কি আবল তাবল বকছিস? নিলয় কেন তোকে ঘৃণা করবে? ও তোকে কতটা ভালোবাসে সেটা কি আজ নতুন করে প্রমাণ করতে হবে? ও এখনই চলে আসবে, তুই একটু শান্ত হ। নীলিমা পাগলের মতো মাথা নাড়ল। ওর দু চোখ দিয়ে শ্রাবণের ধারার মতো জল ঝরছে। সে ফুপিয়ে উঠে বলল, কোথায় সে? সবাই এলো, তোরা আছিস, বাড়ির লোকজন ছিল। ডাক্তার এসে এত বড় একটা সত্য বলে গেল, তবুও সে এলো না কেন? সে কি আবার এ ভাঙা শরীরটাকে আর ছুতে চায় না? তোরা আমায় মিথ্যা সান্ত্বনা দিস না। আকাশ এতক্ষণ চুপ করে সব দেখছিল। সে এবার খুব ধীর নীলিমার মাথার কাছে বসলো। ওর কণ্ঠস্বর আজ বড্ড শান্ত, বড্ড মায়াবী। সে ধীর স্থিরভাবে বলল, নীল, তুই বোঝার চেষ্টা কর। ও আসতে পারছে না কারণ ও নিজে বিধ্বস্ত। তোর এই অবস্থা দেখে ও যে পাগলামিটা করেছে সেটা যদি তুই নিজের চোখে দেখতিস তবে আজ এই প্রশ্ন করতিস না। নীলিমা থমকে গেল। কান্নার ঝাপসা চোখ নিয়ে সে আকাশের দিকে তাকালো। আকাশ এক দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো সেই কাল রাতের বীভৎস কাহিনী। তোর যখন অপারেশন থিয়েটারে লড়াই চলছিল তখন নীলয় বাইরে জমতুতির মতো দাঁড়িয়েছিল। ও চিৎকার করে গোটা হাসপাতাল মাথায় তুলেছিল। ও বলছিল তুই না থাকলে ও এই পৃথিবী জ্বালিয়ে ছারখার করে দেবে। ও তোকে বিশ্বাসঘাতক বলে ডাকছিল কেন জানিস? কারণ তুই ওকে একা রেখে যাওয়ার পায়তারা করছিলি। নীল, তোর বেঁচে থাকার জন্য ডাক্তারদের পায়ে ধরে যেভাবে কাকুতি মিনতি করেছে সেটা আমরা কেউ কোনো দিন ভুলবো না। আকাশ একটু থামলো, তারপর নীলিমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুই তো ভাবতিস নীলয়ের মনে তোর জন্য কোনো ভালোবাসা নেই, তুই সবসময় ওর পেছনে পড়ে থাকতিস। কিন্তু কাল রাতে তোর এই অবস্থা ও সইতে না পেরে নীলয়ের মাইনর হার্ট অ্যাটাক হয়েছে রে নীল। ও এখন পাশের কেবিনে কড়া ঘুমের ইঞ্জেকশন নিয়ে অখরে ঘুমাচ্ছে। ওর শরীরটা আজ চরম বিপদের মুখে দাঁড়িয়ে গিয়েছিল শুধুমাত্র তোর জন্য। নীলিমা নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার নিলয়, সে রাগী, শাসনপ্রিয় আর গম্ভীর নিলয় তার জন্য হার্ট অ্যাটাক করেছে। এত বছরের সংসারে নীলিমা সবসময় ভেবেছে নিলয় হয়তো তাকে সহ্য করে, কিন্তু আজ আকাশের মুখে এই পাগলামির কথা শুনে সে বাকরুদ্ধ হয়ে গেল। সে ভাবতেই পারেনি তার জন্য কারোর হৃৎপিণ্ড থমকে যেতে পারে। নীলিমা আর কোনো কথা বলতে পারল না। সে শূন্য চোখে জানালার ওপাশে তাকিয়ে রইল। তার মনের ভেতর এখন এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিক
একদিকে মাতৃত্ব হারানোর আজীবন হাহাকার, আর অন্যদিকে এক প্রেমিকের নিঃস্বার্থ আত্মত্যাগের খবর। নীলিমা অনুভব করলো জরুর না থাকলেও হয়তো সে বেঁচে থাকবে, কারণ তার অস্তিত্ব জুড়ে এক উন্মাদ প্রেমিকের হৃদস্পন্দন আজও সচল আছে। হাসপাতালে সেই বীভৎস স্মৃতির পেছনে ফেলে নিভাকে নিয়ে সবুজ আর রোদ এখন মহা বিপদে। তারা বর্তমানে নিলয়দের বাড়িতে আছে। বাড়ির ড্রয়িং রুমে যেন এক ছোটোখাটো যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। 1.5 বছরে নিভা কারো কাছে যেতে রাজি নয়। সে শুধু চেনে তার পাপা আর মাম্মামকে। তবে তার আবছা স্মৃতিতে আব্বুর সাথে এই 2 আঙ্কেলকে অর্থাৎ সবুজ আর রোদকে সে অনেকবার দেখেছে। তাই সে তাদের শার্ট খামচে ধরে আছে, কিন্তু অন্য কাউকে সে চিনতে পারছে না। নিভার মামা মামি কতভাবে ভুলিয়ে তাকে কোলে নিতে চাইল, কিন্তু নিভা তাদের দেখলেই ভয়ে কুঁকড়ে যাচ্ছে। সে সবুজের কোলে মুখ লুকিয়ে তার শার্টটা এমনভাবে আঁকড়ে ধরে আছে যেন হাত চালে সে হারিয়ে যাবে। সবুজ নিজে এখনও পুরোপুরি সুস্থ নয়, তার শরীরটাও ভেঙে আছে। সোনালি পাশে বসে বারবার নিভাকে নিজের কোলে নেওয়ার চেষ্টা করছে। সোনালি অনেক আদর করে ডাকলো, নিভা মা, এসো সোনা, চকলেট খাবে? নিভা একবার সোনালি কোলে গেল ঠিকই, কিন্তু 1 মিনিট পার হতে আবার ফুপিয়ে উঠে সবুজের গায়ের উপর আশ্রে পড়ল। বেচারি ছোট মানুষ, এখনও সে মায়ের দুধ খায়। আজ সারাদিন মায়ের ছোঁয়া না পেয়ে তার ছোট্ট বুকটা অভিমানে ফেটে যাচ্ছে। কাঁদতে কাঁদতে ওর চোখ মুখ লাল হয়ে ফুলে গেছে। সবে যখন অসহায় হয়ে বসে আছে, তখন রোদে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ সবুজ, এভাবে চললে বাচ্চাটা নির্ঘাত সেন্সলেস হয়ে যাবে। ওর তো ডিহাইড্রেশন শুরু হয়ে গেছে। আমি একটা কাজ করি, ওকে নিয়ে ভাবির কাছে যাই। সবুজ ক্লান্ত চোখে রোদের দিকে তাকিয়ে সায় দিল। সে জানে এই মুহূর্তে একজন মায়ের অভাব একমাত্র অন্য একজন মাই পূরণ করতে পারে। সে বলল, হ্যাঁ রোদ, ওটাই ঠিক হবে। তুই ওকে ওখানে নিয়ে যা। ওখানে আকাশের ছেলেও আছে, বাবির নিজের বাচ্চাকে সামলাচ্ছে, নিবাকেও সামলাতে পারবে। আর তুই নিজেও ওখানে থাকিস, কারণ তোকে দেখলে ও অন্তত একটু ভরসা পায়। রোদ নিভাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াতে নিভা আবার চিৎকার করে উঠল। সবুজ তখন একটু মিলান হেসে নিভার গালটা টিপে দিয়ে হালকা সুরে বলল, আরে রোদ, তুই ওকে তাড়াতাড়ি নিয়ে ভাগ এখান থেকে। ওর যা কন্ডিশন, এই কয়েক ঘন্টার কান্নায় মনে হয় বেচারির ওজন অন্তত 1 কিলো কমে গেছে। এমনিতেই তো তালপ্রাস শেফায়, এবার তো মনে হয় বাতাস দিলেই উড়ে যাবে। সবুজের এই করুণ পরিস্থিতির মাঝেও ছোট্ট নিভা শুনে উপস্থিত সবার মুখে এক চিলতে মিলান হাসি ফুটে উঠল। রোদ নিভাকে কোনো মতে পাজাকোলা করে কোলে তুলে নিল। নিভা তখনও সবুজের দিকে হাত বাড়িয়ে কাঁদছে। রোদ নিভাকে নিয়ে মেঘলার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মনে মনে প্রার্থনা করলো যেন মেঘলার আঁচলের তলায় গিয়ে এই মাতৃহারা শিশুটি একটু শান্তির ঘুম ঘুমাতে পারে। নিভাকে নিয়ে রোদ বেরিয়ে যাওয়ার পর সবুজ বাড়ির সবার সাথে কথা বলে বিদায় নিল। এখন গাড়ির স্টিয়ারিং ধরেছে সোনালি, তার পাশে আয়েশ করে বসে আছে সবুজ। সবুজের মেজাজ এখন 7 আসমানে। সে অনবরত সিগারেট টেনে যাচ্ছে আর এক মুখ ধোয়া ছাড়ছে সরাসরি সোনালির নাকের উপর। সোনালি কাশতে কাশতে স্টিয়ারিং এক হাত দিয়ে সামলে চেঁচিয়ে উঠল, সবুজ, এই জঘন্য ধোঁয়াটা আমার মুখে ছাড়ছো কেন? এমনিতেই তোমার শরীর খারাপ, তার উপরে বিষ গিলছো কেন? এখনই জানালা দিয়ে ওটা ফেলো। সবুজ নির্বিকার। সে আরও একটা লম্বা টান দিয়ে ধোঁয়াটা রিং করে সোনালির চশমার উপর ছেড়ে দিয়ে বলল, চুপ কর শালি কালনাগিনী, তুই আমায় জ্ঞান দিবি না। তুই তো একটা আস্ত বিষে পড়লি। আমার এই সুন্দর ড্যাশিং লাইটটাকে তুই তেজপাতা বানিয়ে দিয়েছিস। বেঈমান, আমার ভালোবাসার দাম তুই এভাবে দিচ্ছিস? ড্রাইভ করছিস নাকি গরুর গাড়ি চালাচ্ছিস? সোনালি রাগে গাড়ির ব্রেক কষে দিল। রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে সবুজের দিকে ঘুরে বসলো। কি বললে? আমি কালনাগিনী? আমি বেঈমান? তোমাকে কে বলেছে আমার সাথে গাড়িতে আসতে? নেমে যাও এখনই। সবুজ একদম নড়ে চড়ে বসলো না। সে সিটে আরও আরাম করে হেলান দিয়ে পড়ল। নামবো কেন? এই গাড়ি কি তোর বাপের নাকি তুই কিনেছিস? এটা তো আমার বন্ধুর গাড়ি। আমি রাজার মতো বসে থাকবো, আর তুই হলি আমার পার্সোনাল ড্রাইভার। নে, এখন চাবি ঘোড়া আর আমায় নিরাপদে বাড়ি পৌঁছে দে। বেশি বকবক করলে তোকে কিন্তু পুলিশে দেব। অভিযোগ হবে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই কাল নাগিনগিরি করার দায়ে। সোনালি দাঁত কিরমির করে বলল, সবুজ, একদম সীমা ছাড়বে না। আমি তোমাকে ভালোবেসে নিজের জীবনটা কয়লা বানাচ্ছি, আর তুমি আমাকে গাল দিচ্ছ?
সবুজ এবার একটা নাটুকে দীর্ঘশ্বাস ফেল। সিগারেটের সাইটার জানালার বাইরে ঝেড়ে পড়ল। শোনো হে মৈশী নারী, ভালোবাসা মানে কি দিনরাত আমার পেছনে গোয়েন্দাগিরি করা, আমাকে উপরের টিকিট কাটানোর ধান্দা? আমি কারোর সাথে কথা বললে অমনি তোমার হিংসে পেট ফোলার দশা। তুই তো একটা আস্ত বিশ্ব বেইমান। আমার এই নরম হৃদয়ে তুই প্রতিদিন লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিস। তোর মতো ঝগড়ুটে মেয়ে যদি ডাইনোসরের যুগে জন্মাতো, তবে ডাইনোসররা আত্মহত্যা করতো। সোনালি এবার হেসেই ফেল। সে আবার গাড়ি স্টার্ট দিয়ে বলল, হ্যাঁ, আমি ডাইনোসর হলে তোমাকে সবার আগে গিলে ফেলতাম, তখন অন্তত শান্তিতে থাকতে পারতাম। সবুজ তৎক্ষণাৎ উত্তর দিল, গিলবি কি করে? আবার মতো তেতো জিনিস তোর গলায় আটকে যেত। তুই তো আবার মিষ্টি ছাড়া কিছু বুঝিস না। শোন সোনালি, তুই যদি কাল লাগেনি হোস, তবে আমি হলাম ওজা। তোকে আমি সারা জীবন এভাবেই নাচাবো। এখন একটু স্পিডে বাড়িয়ে চালাতো, বিরিয়ানি গন্ধ পাচ্ছি মনে হয় আশেপাশে কোথাও। সোনালি রাগ জল হয়ে গেল। সে বিড়বিড় করে বলল। তুমি একটা আস্ত পাগল সবুজ। তখন সবুজের কান যেন এন্টেনার মতো খাড়া হয়ে গেল। সে ঝট করে সোনালির দিকে ঘুরে বসল। ওর চোখে মুখে যেন আগ্নেয়গিরি লাভা খেলা করছে। একদম তেলে বেগুনে জ্বলে উঠে সে সোনালির দিকে আঙ্গুল উঁচিয়ে শুরু করলো তার তেরিয়া মেজাজ। কি বললি? আমি পাগল? ওই কাল লাগেনি। তোর সাহস তো কম না। আমার মতো এমন হিরো টাইপ ইন্টেলিজেন্ট আর হ্যান্ডসাম একটা ছেলেকে তুই পাগল বললি? তোর ওই চশমার পাওয়ার কি বেড়ে গেছে নাকি মগজে ঘুম ধরেছে? সোনালি শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু সবুজের থামার কোনো লক্ষ্য নেই। সে একদম পাড়া কাঁপানো ঝগড়ুটে মেয়ে মানুষের মতো কোমর বেঁধে শুরু করলো। তোর মতো একটা অকাল কমান্ডোকে ভালোবেসে আমি আসলেই পাগল হয়েছি। বেইমান, স্বার্থপর। তুই তো একটা আস্ত ঝিনুক, ভেতরে শুধু বিষ আর বিষ। তোকে যে আমি সাথে নিয়ে আসি, এটাই তো আমার জীবনে বড় ভুল। তুই তো একটা ডাইনি, আমার রক্ত শোষে খাওয়ার পন্থী করছিস। সবুজ থামছে না। তার গালিগালাজের ডিকশনারি আজ মনে হয় সবুজের মাথার উপর উপচে পড়ছে। সে অনবরত সোনালীকে যাচ্ছে তাই বলে অপমান করতে লাগলো। যখন বলছে বিপদ, কখনো বলছে অলক্ষী। ঝগড়াটা এখন এমন পর্যায়ে পৌঁছালো যে রাস্তার ধারে পথচারীরাও অবাক হয়ে গাড়ির দিকে তাকাচ্ছিল। সোনালী এবার একদম অতিষ্ঠ হয়ে গেল। তার ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেছে। সে সজোরে একটা ব্রেক কষে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে দিল। তারপর সবুজের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে চিৎকার করে বলল, থামো সবুজ, এবার একদম থামো, অনেক হয়েছে। আর একটা শব্দ মুখ দিয়ে বের করবে না, দয়া করে চুপ করো, না হলে আমি মাঝ রাস্তায় তোমাকে ফেলে রেখে চলে যাব। সোনালীর এই রুদ্রমূর্তি দেখে সবুজ এক মুহূর্তের জন্য থমকে গেল। সে মনে হয় আশা করেনি সোনালী এভাবে পাল্টা ধমক দেবে। সে মুখটা বাংলা পাঁচের মতো করে বিড়বিড় করতে লাগলো। বাব্বা, মেজাজ তো দেখি ডাইনিদের মতো। একটু মুখ চালিয়েছি বলে একেবারে ধমক শুরু করে দিল। সোনালী কোনো উত্তর দিল না। সে রাগে গজগজ করতে করতে আবার গাড়ি স্টার্ট দিল। পুরো গাড়িতে এখন এক থমথমে নিস্তব্ধতা। সবুজ জানালার বাইরে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে। সে ভাবছে মেয়েটা তো আসলেই খেপে গেছে, এখন আর খাটানো ঠিক হবে না, নইলে বিরিয়ানির বদলে কপালে আজকে কিল ঘুষি জুটতে পারে। সবুজ এতক্ষণ জানালার বাইরে তাকিয়ে বিড়বিড় করছিল, কিন্তু সোনালীর হঠাৎ করা প্রশ্নে তার তাসের ঘর যেন ভেঙে গেল। সোনালী স্টিয়ারিংয়ে শক্ত করে হাত রেখে আর চোখে সবুজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, অনেকক্ষণ তো হলো, এবার একটু মুখ খোলো তো। তোমরা কার কথা বলছিলে? এই যে বললে আকাশের ছেলে, আকাশের বউ। তোমরা কি সব আগে থেকেই জানতে? আকাশের মাঝে কি ব্যাপার চলছে আমাকে ভেঙে বলো তো। সবুজ একদম থতমত খেয়ে গেল। সে ভাবতে পারেনি সোনালী এত গভীর কেন কথা নোটিশ করেছে। সে আমতা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সোনালী নাছোড়বান্দা। সে আবার চাপ দিল, বলো সবুজ, আমি সব শুনতে চাই। সবুজের এবার মেজাজটা একটু চড়িয়ে আমতা ভাবটা ঢাকার চেষ্টা করলো। সে একটা ঝাড়ি দিয়ে বলল, এই তো শুরু হয়ে গেল মেয়ে মানুষের স্বভাব। তোদের পেটে কি কোনো কথা হজম হয় না? বেশি জানলে কিন্তু হিতে বিপরীত হয়। মেয়ে মানুষের বেশি বুদ্ধি আর বেশি কৌতূহল দুটোই সংসারের জন্য ক্ষতিকর। তুই ড্যাব করছিস, ড্যাব কর। মানুষের হাড়ি খবর নিয়ে তোর কি কাজ? সোনালী মুখ বাঁকিয়ে বলল, ও, এখন আমি মেয়ে মানুষ হয়ে গেলাম, আর তোমরা যে সারাদিন গোয়েন্দাগিরি করো সেটা বুঝি খুব ভালো কাজ? আকাশ ভাইয়ের মধ্যে কোনো একটা বড় রহস্য আছে, সেটা আমি আন্দাজ করতে পারছি। তুমি না বললে আমি আকাশ ভাইকে ফোন করে জিজ্ঞেস করব। সবুজ উত্তর দিল,
আকাশ কোনো সন্দেহবাতিক মেয়ে মানুষের কল তোলে না, সে নিজে বউয়ের কল তোলে কিনা সন্দেহ। সোনালি চমকে গিয়ে গাড়ি থামিয়ে দিল। ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে কাপা গলায় জিজ্ঞেস করলো, আকাশ ভাইয়ের বউ? তার মানে আকাশ ভাই জানে তার বউ মেঘলা কোথায় আছে? আকাশ ভাই আর মেঘলা কি একসাথে আছে? বলো আমায় সবুজ, মেঘলা আমার নিজের বোন, ওর জন্য আমি কতটা পাগল সেটা তুমি জানো। সবুজ একটা বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, দুনিয়াতে এখন সবাই সবার বোন হয়, চিনে হোক বা না চিনে। বোন পাতি ইমোশনাল ড্রামা করতে তোর জুড়ি নেই। সোনালি এবার সত্যিই রেগে গেল। সে চিৎকার করে বলল, তুমি কি আমার সাথে হেয়ালি করছো সবুজ? আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি, মেঘলা আমার বোন হয়। সবুজ এবার বিরক্ত হয়ে সোনালির দিকে তাকালো। সে ঝামটা দিয়ে বলল, হেয়ালি কখন করলাম? আর তুই যে বলছিস মেঘলা তোর বোন, কেন ডিএনএ টেস্ট করিয়েছিলি নাকি? দুনিয়া যত অনাথ আছে সবাই তো কোনো না কোনো বাপের পয়দা, তার মানে কি সবাই তোর ভাই বোন? না জেনে যা তা কথা বলবি না তো। মেঘলা তো বোন হতে যাবে কোন দুঃখে? মেঘলা হলো আজিজের নিজের বোন। সোনালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর অস্পষ্ট স্বরে বলল, কি? মেঘলা আজিজ ভাইয়ের বোন? সবুজ এবার গম্ভীর হয়ে গেল। সে সোনালির চোখে চোখ রেখে শক্ত গলায় বলল, বেশি মাথা খাটাস না, শুধু এতটুকু জেনে রাখ মেঘলার সাথে আকাশ সুখে আছে, ওদের একটা ছেলেও আছে। এর বাইরে আর একটা শব্দ কারো কাছে বলবি না। তোর তথাকথিত ওই বোন যেখানে আছে সে খুব ভালো আছে, তোদের সাথে থাকলেও তোর মতোই একটা ডাইনি হতো। আপাতত সে খুব ভদ্র সভ্য আর শান্ত একটা মেয়ে, তাকে আর তোদের এই ঝামেলার জীবনে জড়াতে চাস না। সে সেখানে বাবা মা ভাই বোন নিয়ে পুরো একটা পরিবার পেয়েছে, তাই তাকে পাওয়ার জন্য আর তার পিছনে ছুটিস না। আজকের পর থেকে এই নিয়ে তোর মুখ থেকে যেন আর একটা কথা না শুনি। সোনালি চলচল চোখে সবুজের দিকে তাকালো। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে ধরা গলায় বলল, তুমি জানো আমার বোন কোথায় আছে, তবু আমায় বলনি কেন? আমার ইমোশন নিয়ে খেলছো সবুজ? সবুজ এবার একটু নরম হলো, কিন্তু কণ্ঠস্বর এখনো কঠোর। সে বলল, তোর ইমোশন নিয়ে খেলছি না রে সোনালি, আমি বাস্তবতা বলছি। সে সেখানে রাজধানীর মতো আছে। যদি দেখতাম সে সেখানে খারাপ আছে, তবে আমি নিজেই তাকে নিয়ে আসতাম। কিন্তু আমরা তাকে সেই সুখ দিতে পারতাম না যা সে এখন পেয়েছে। সে বর্তমানে একটা বাবা পেয়েছে, মা পেয়েছে, ভাই পেয়েছে, পুরো একটা সাজানো সংসার পেয়েছে। তোর কাছে কি আছে শুনি? তুই তাকে কি দিবি? সোনালি নির্বাক হয়ে গেল। সবুজের এই অকাট্য যুক্তির সামনে তার আর কোনো কথা বলার শক্তি নেই। সে শুধু চোখের জল মুছল। সবুজ এবার অধৈর্য হয়ে বলল, সারাদিন কি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবি? ড্রাইভ করতে না পারলে সিট থেকে সর, আমি চালাচ্ছি। যত সব পাল্টু কথা, এতক্ষণ বাড়ি চলে যেতাম। সোনালি কোনো প্রতিবাদ করল না। সে চুপচাপ ড্রাইভিং সিট থেকে নেমে পাশের সিটে গিয়ে বসলো। সবুজ গজগজ করতে করতে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরো গাড়িতে এখন এক অদ্ভুত নীরবতা। শুধু সবুজের সিগারেটের ধোঁয়া আর সোনালির চোখের জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সোনালি বলল, আমি শুধু তাকে একবার দেখতে চাই সবুজ, বিশ্বাস করো। একটাও কথা বলবো না তার সাথে, শুধু দেখবো। সবুজ উত্তর দিল, নিয়ে যাব। সন্ধ্যা ঘনিয়ে রাত নামার প্রস্তুতি চলছে। মেঘলা ড্রয়িং রুমে হালকা ল্যাম্পশেডের আলো। ঠিক সেই মুহূর্তে কলিং বেলের তীক্ষ্ণ শব্দে সারা বাড়ি সরগরম হয়ে উঠল। দরজার শব্দ শোনা মাত্রই ছোট্ট ননদে বীর সোফা থেকে এক লাফে নামলো। ওর ছোট ছোট পা ফেলে সে দরজার দিকে ভোঁদর দিল। কার আগে কে দরজা খুলবে এটাই যেন ওর এখনকার বড় মিশন। বীরের পেছন পেছন রাত্রি হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছে। এই বীর, থাম বলছি। এখনো তো ঠিক মতো নোট ঘোরাতেই শিখিসনি। ধপাস করে পড়ে গিয়ে হাত পা ছিলিয়ে ফেলবি তো। দাঁড়া, আমি খুলছি। বীরের কানে কি আর অত কথা ঢোকে? সে দরজার হাতল ধরার আপ্রাণ চেষ্টা করতে করতে ঘাড় ঘুরিয়ে রাত্রিকে একটা পাকা লুক দিল। একদম বড়দের মতো গম্ভীর গলায় তোতলামি মেশানো স্বরে বলল, আন্নি তুমি থামো তো। আমি কি কুকু পাবো নাকি? আমি পালবো। বাবা বলেতে বিল টপ পারে। আমি বিলি শুন শিখে যাব। তখন তুমি বলবে, ওয়াও বিল, তুমি তো হিলো। রাত্রি হেসেই খুন। বীরের এই আত্মবিশ্বাস দেখে সে বীরের গালটা টেনে দিয়ে বলল, আচ্ছা আমার হিরো সাহেব, অত হিরোগিরি না দেখিয়ে আগে সরে দাঁড়াও তো।
দেখি কে এলো এই অসময়। রাত্রি দরজা খুলতে দেখলো রোদ দাঁড়িয়ে আছে, ওর কোলে পাজা কোলা করে বিধ্বস্ত এক শিশু নিভা। নিভার চোখ দুটো কানায় ফুলে লাল হয়ে আছে, রোদকে সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। দরজার ফাঁক দিয়ে উকি মেরে নিভাকে দেখে লাফিয়ে উঠল। ওর চোখ দুটোতে রাজ্যের বিস্ময় আর আনন্দ। সে রাত্রির ওড়না টেনে ধরে চিৎকার করে উঠল। আন্নি দেখো দেখো, ছোট্ট একটা পুতুল নিয়ে এসেছে তাত্তু। এটা কি আমার জন্য গিফট? আমি এটাও সাথে খেলবো। মেঘলা রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই রোদ ধরা গলায় বলল, ভাবি নিভাকে একটু ধরুন, বাচ্চাটা আর পারছে না। নিভাকে দেখা মাত্রই মেঘলার মাতৃত্বের টান জেগে উঠল। সে দ্রুত এগিয়ে এসে নিভাকে রোদের কোল থেকে নিজের বুকে টেনে নিল। নিভা প্রথমে একটু কুঁকড়ে গেল। মেঘলার শরীরে সেই পরিচিত মাতৃত্বের ঘ্রাণে যেন কয়েক ঘন্টা পর একটু আশ্রয়ের আভাস পেল। তখনও নিভার চারপাশ দিয়ে ঘুরঘুর করছে আর রাত্রিকে জিজ্ঞেস করছে, আন্নি পুতুলটা কথা বলে না কেন? ও কি আমার উপর লাগ করলেতে? রাত্রি বীরকে কোলে তুলে নিয়ে ফিস ফিস করে বলল, পুতুলটা খুব টায়ার্ড শোনা, ও এখন ঘুমাবে, তুমি ডিস্টার্ব করো না কিন্তু। বীর ঠোঁট উল্টে বলল, একটা আমি প্রমিস করলাম, ও ঘুম থেকে উঠলে আমি ওকে আমার সব গাল ওকে দিব। প্রমিস। নিভাকে কোনো মতে খাইয়ে দেয়। মেঘলা বীরের সেই পুরনো দোলনাতে শুয়ে দিল। বীর এখন আর ওটাতে ঘুমায় না ঠিকই, কিন্তু দোলনাটা ওর ড্রয়িং রুমের প্রধান সম্পত্তি। নিভা ঘুমিয়ে পড়ার পর মেঘলা খুব সাবধানে দোলনাটা ঠেলে ঘরের এক কোণে সরিয়ে দিল, যাতে বীরের দুষ্টামিতে ওর ঘুম না ভেঙে যায়। তারপর সে তার কাজে চলে গেল। কিন্তু বীরের নজর থেকে কি আর কিছু এড়াই? সে তখন তার খেলনা বাক্সের ভেতর মাথা ঢুকিয়ে অপারেশন ফায়ারের প্রস্তুতি নিচ্ছে। কোমরে একটা প্লাস্টিকের পিস্তল গোজা, হাতে একটা বড় টর্চ আর মাথায় তার নিজের ছোটবেলার একটা লাল গামলা উল্টো করে পরা। ওটা নাকি ওর সেফটি হেলমেট। দোলনাটা কোণে সরাতে দেখে বিদর্পে এগিয়ে এলো। সে রাত্রির ওড়নাটা ধরে টান দিয়ে গম্ভীর গলায় বলল, আন্নি তুমি জানো না এটা কি? এটা দোলনা না, এটা হলো আমার ফায়ার ব্রিগেড গালি। ওটাতে এখন আগুন নিভাতে দিতে হবে। তুমি চলো তো। রাত্রি হেসে খুন বীরের হেলমেট দেখে সে ফিস ফিস করে বলল, আরে বীর, ওখানে পুতুলটা ঘুমোচ্ছে তো, ওখানে আগুন লাগেনি বাবা, তুমি অন্য কোথাও যাও। বীর এবার দুহাত কোমরে দিয়ে একদম বিজ্ঞের মতো মাথা নাড়ল। গামলাটা ওর চোখের ওপর বারবার নেমে আসছে আর সে বারবার ওটা কপালে তুলে দিচ্ছে। সে বিজ্ঞের মতো বলল, আন্নি তুমি কিন্তু জানো না, ওই কোনায় ডেঞ্জারাস আগুন লেগেছে। আমি টিভিতে দেখেছি তো কেমন করে আগুন নিভায়। আমি এত হিলো হব। বলে বীর কোনো কথা না শুনে দোলনার একপাশে চড়ে বসল। দোলনাটা ওর ভারে একটু কাঁপতে সে উত্তেজনায় চিৎকার করে উঠল। ইউ উ ইউ উ। মেঘলা রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো। এই বীর থাম, নিভা জেগে যাবে তো। বীর তখন দোলনার উপর দাঁড়িয়ে দাউ দাউ করে কাল্পনিক আগুনে নেভাতে ব্যস্ত। সে হাতের প্লাস্টিক পাইপটা আকাশের দিকে তাক করে বলল, মা ভয় পেও না, আমি এতে গেছি। কোথায় আগুন? ওই দে সোফার নিচে একটা ইঁদুর আগুন লাগিয়েছে। আমি ওইটাকে গুল্লি করব আর পানি দিব। সে দোলনার উপর লাফাতে লাফাতে নিজের মনে যুদ্ধের ধারা বর্ণনা করছে। ডিচ কিউ। এই দে মরে গেল তয়তান ইঁদুরটা। আন্নি পানি দাও, বালতি তো তাই। রাত্রের মেঘলা নিজেদের হাসি চেপে রাখতে পারছে না। বিদ্যার সেই ফায়ার ব্রিগেড দোলনা দিয়ে এখন সারা ঘর দাপিয়ে বেড়াচ্ছে। নিভা যদিও ক্লান্তিতে অঘরে ঘুমোচ্ছে, কিন্তু বীরের এই ডেঞ্জারাস মিশন কতক্ষণ ওকে শান্তিতে ঘুমোতে দেবে সেটা বলা মুশকিল। বীর হঠাৎ থেমে গিয়ে রাত্রির দিকে তাকালো। গামলাটা আবার নাকের উপর নেমে এসেছে। সে হাত দিয়ে ওটা সরিয়ে বলল, মিশন সাকসেসফুল। আন্নি এখন আমাকে এক কাপ চা দাও তো। হিলোদের অনেক কাজ করতে হয়। রোদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতে তার চোখ কপালে উঠল। দেখলো বীর তার আদরের দোলনাটা নিয়ে
দস্তাবেজ শুরু করেছে। বেচানি বা ভেতরে অঘরে ঘুমোচ্ছে, আর বীর সেটাকে ঠেলে ঘরের মাঝখানে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে। দোলনাটা একপাশে কাত হতে রোদ দ্রুত এগিয়ে গিয়ে সেটা সামলে নিল। রোদ বীরের হাতটা ধরে মৃদু শাসন করে বলল, ওরে বাপরে বীর, আরাম করে না বাবা, দোলনাতে ছোট বোন ঘুমাচ্ছে তো। চলো, অনেক বদমাশি হয়েছে, এবার চাচ্চুর সাথে রাতের খাবার খেয়ে নেবে। বিত্তার লাল গামলা হেলমেটটা ঠিক করতে করতে ঠোঁট উল্টে বলল, উফ, আমি কেটি তো, আমি হিলোতেল কিনতে পাই না তাত্তু, আমি এখন ডিউটি করছি। রোদ হেসে ফেল বীরের পাকা কথা শুনে। সে কোনো কথা শুনল না, বীরকে পাজাকোলা করে কোলে তুলে নিল। বীর হাত পা ছুঁড়ে প্রতিবাদ করার চেষ্টা করল, রোদের শক্তির কাছে সে নস্যি। রোদ তাকে ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে নিজের এক পায়ের উপর আয়েশ করে বসালো। টেবিলে গরম খিচুড়ি আর ডিম ভাজি রাখা। রোদ এক লোকমা বীরের মুখের সামনে ধরতে বীর মুখ ফিরিয়ে নিল। রোদ তখন ফিসফিসিয়ে বলল, আরে এটা তো ম্যাজিক খাবার, এটা খেলে তুমি ফায়ার ব্রিগেডের বড় অফিসার হয়ে যাবে। ব্যাস, হিরো হওয়ার লোভে বীর সুর করে মুখ খুলল। রোদ নিজে এক গাল খাচ্ছে আর বীরকে এক গাল খাইয়ে দিচ্ছে। বীরের গামলাটা বারবার নাকের উপর নেমে আসছে আর রোদ হাসি মুখে সেটা সরিয়ে দিচ্ছে। দুজনেরই খুনসুটিতে নিস্তব্ধ বাড়িটা যেন এক টুকরো আনন্দে ভরে উঠল। মেঘলা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে চোখের জল মুছল। হয়তো এই ভালোবাসাটুকুই তাদের বেঁচে থাকার শক্তি। ডাইনিং টেবিলে তখন এক অদ্ভুত দৃশ্য। রোদ নিজের এক পায়ের উপর বীরকে বসিয়ে খিচুড়ি খাওয়াচ্ছে। বীরের মুখে কপালে খিচুড়ির হলুদ দাগ, আর মাথায় সেই সিগনেচার লাল গামলাটা হেলমেট। রোদ সাবধানে এক লোকমা বীরের মুখে গুজে দিয়ে এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আচ্ছা বীর, একটা সিক্রেট কথা বলি। ওই যে ঘরে পুতুলের মতো একটা মেয়ে শুয়ে আছে না, নিভা, ওকে কি তোমার পছন্দ হয়েছে? বীর গপ গপ করে গিলতে গিলতে চোখ বড় বড় করে তাকালো। ওর সারা মুখে তখন ডাল ভাতের আলপনা। সে একগাল হেসে ঘাড় কাত করে বলল, হ্যাঁ তাত্তু, তুই পছন্দ হয়েছে, ও তো একদম কুকুমনি। মুচকি হেসে বীরের কানে কানে বলল, তাহলে এক কাজ করো বীর, ওকে না হয় তুমি বিয়ে করে ফেলো, কি বলো? বিয়ে শব্দটা বীরের ডিকশনারিতে একদম নতুন। সে হুট করে খাওয়া থামি রোদের দিকে এমনভাবে তাকালো যেন রোদ কোনো ভিন গ্রহের ভাষা বলছে। বীর ভুরুকুচকে জিজ্ঞেস করলো, তাত্তু, বিয়ে কি? এটা তিতনো তেল না, নাকি কাওয়া তিনিত? রোদ হেসেই খুন। সে বীরের নাকটা টেনে দিয়ে বলল, আরে না পাগল, বিয়ে মানে হলো তুমি ওই পুতুলটাকে আমাদের বাড়িতেই রেখে দেবে, ও সারা জীবন তোমার সাথে খেলবে, তুমি একে চকলেট দেবে, আর ও হবে তোমার বউ। বীরের বিস্ময় এবার হিমালয় ছাড়িয়ে গেল। সে গামলাটা কপালে তুলে দিয়ে গম্ভীর গলায় বলল, বউ? বউ দিয়ে কি করলে তাত্তু? ওটা কি রিমোট কন্ট্রোলে তলে? রোদ এবার হাসি থামাতে না পেরে কাশতে শুরু করলো। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আরে না রে হিরো, বউ মানে হলো এমন একজন যে তোমার সাথে থাকবে, তোমার ফায়ার ব্রিগেড গাড়িতে চড়বে। তুমি যেমন মাকে ভালোবাসো, ওকেও তেমন ভালোবাসতে হবে। বীর কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইল। তারপর খুব সিরিয়াস মুখে জিজ্ঞেস করলো, আচ্ছা তাত্তু, বিয়ে করলে কি আমাকে আবার ইট তুলে দিতে হবে? ও যদি আমার সব কাল কেলে নে, আমার বউকে কান্নাকাটি করলে, ও তো তালা কোন কালিপি করে যাচ্ছে? রোদ এবার বীরকে আরো উস্কে দিয়ে বলল, আরে না, তুমি বিয়েরা, তুমি ওকে চকলেট দিলেই ও কান্না থামিয়ে দেবে। আর বিয়ে মানে হলো অনেক অনেক বিরিয়ানি আর মিষ্টি খাওয়া। তুমি বিয়ে করবে তো? বিরিয়ানি আর মিষ্টির কথা শুনে বীরের চোখে তখন লোভে ঝিলিক। সে এক লাফে রোদের কোল থেকে নামার চেষ্টা করে বলল, হ্যাঁ, আমি বিয়ে করবো। তাত্তু, এখনই চলো, আমি গিয়ে ওকে বিলানি দিয়ে দিই, তাহলেই তো ও আমার বউ হয়ে যাবে, তাই না? রোদ বীরকে জাপটা ধরে আবার বসিয়ে দিল। আরে এখনোই না, আগে ওকে একটু বড় হতে দাও। তুমি এখন ওকে ওর জন্য গিফট জমাবে। আচ্ছা বীর, তোমার বউ যদি দুষ্টুমি করে তখন কি করবে? বীর কোমরে হাত দিয়ে একদম বড়দের মতো ভাব নিয়ে বলল, তাত্তু, চিন্তা করলো না, আমি তো হিলো। ও দুষ্টামি করলে আমি ওকে আমার হেলিকপ্টারে বন্দি করা লাগবো, আর বেশি কানলে আমি ওকে
ড্রাগন সেজে ভয় দেখাবো। ডিচকিউ ডিচকিউ। রোদ হাসতে হাসতে প্রায় টেবিলের নিচে পড়ে যাওয়া দশা। সে বলল, বউকে কি কেউ ভয় দেখায় রে গাধা? বউকে তো আদর করতে হয়। আচ্ছা, বিয়েতে তুমি কি পরবে? বীর নিজের লাল গামলাটা একবার হাত দিয়ে থাপড়ে নিয়ে গর্বের সাথে বলল, আমি এই লেড হেলমেট পরে বিয়ে করব। আর হাতে আমার বড় বন্দুক থাকবে। কেউ যদি আমার বউকে নিতে আতে, আমি তাকে গুলি করে দিব। রোদ হাসতে হাসতে বলল, ওরে আমার যমরাজ, তুই তো দেখি বিয়ের আগেই বউয়ের জন্য যুদ্ধ শুরু করে দিয়েছিস। শোনো বীর, এখন চুপচাপ খেয়ে নাও, নইলে তোমার হবু বউ কিন্তু অন্য কারো হয়ে যাবে। বীর এবার হন্তদন্ত হয়ে বড় বড় লোকমা গিলতে শুরু করলো। খেতে খেতেই বিড়বিড় করছে, একটু তাড়াতাড়ি খাও, ও ঘুমাচ্ছে। আমি গিয়ে টুপি টুপি ওর কানের কাছে বলে আছি যে আমি ওকে বিয়ে করব। তাহলে ও উঠে আর পালাবে না। ডাইনিং রুমে রোদ আর বীরের এই পাগল ছাগল মার্কা কনভারসেশন শুনে পর্দার আড়াল থেকে রাত্রি আর মেঘলা হাসতে হাসতে একে অপরের গায়ের ওপর লুটিয়ে পড়ল। বীরের এই ছোট্ট মনে বিয়ের যে আজব ছবি রোদ এঁকে দিল, তা যেন এক বিষাদময় দিনে এক চিলতে অমলিন হাসির ফোয়ারা হয়ে এলো। ডাইনিং টেবিল থেকে এক লম্পে বীর নামলো। মুখে তখনও খিচুড়ির হলুদ আস্তরণ, হাতে একটা কাল্পনিক বন্দুক। সে ছুটল নিভার রুমের দিকে, তার হবু বউকে নিজের সিদ্ধান্ত জানাতে। কিন্তু মাঝ রাস্তায় কিচেনের সামনে ধাক্কা খেলো মেঘলার সাথে। মেঘলা অবাক হয়ে তাকালো ছেলের কাণ্ড দেখে। বীর কোমরে হাত দিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলল, মা, বিল বিয়ে করবে। মেঘলা হাতে থাকা ডাল ঘুটনিটা নামিয়ে রেখে বীরকে উপর থেকে নিচ পর্যন্ত একবার ভালো করে দেখে নিল। ছেলের মাথায় লাল গামলা, হেলমেট, মুখে ভাতের কণা, সব মিলিয়ে এক আজব অবতার। মেঘলা গম্ভীর হওয়ার ভান করে কিছু না বলে নিজের কাজে মন দিল। বীর এবার আরো জোরে চেঁচিয়ে উঠল, মা, বলতি তো বিল বিয়ে করবে, তুমি শুনতো না কেন? মেঘলা এবার মুচকি হেসে বলল, বিয়ে করবে? বেশ তো, তা বাপধন বিয়ের আগে তোমার সুন্নতে খাতনা হোক, তারপর তোমার পাপার সাথে কথা বলে বিয়ের পিন্ডি চটকাবো আমি। হ্যাঁ, বীরের কাছে খতনা শব্দটা একদমই সুবিধা ঠেকলো না। সে একটু থতমত খেয়ে বলল, ঠিক আছে, আগে পাপাকে কল করো, আমি পাপার সাথে কথা বলবো। মেঘলা এবার শয়তানি হাসি দিয়ে বলল, আমার কাছে তো তোমার পাপার নাম্বার নেই রে বীর, পাপা পালিয়েছে। বীর এবার ডুকরে কেঁদে ওঠার উপক্রম করতে রাত্রি পাশ থেকে ফোন কাটলো। আরে বীর, মা কাছে না থাকলে কি হয়েছে? তোমার চাচুর কাছে তো পাপার নাম্বার আছে, যাও ওর কাছে গিয়ে কল করো। বীর এবার ভো ভো করে দিল দৌড় রোদের কাছে। সোফায় বসে থাকা রোদের জামা টেনে ধরে আবদার করলো, তা তুই পাপার কাছে কল করো, আমি বিয়ের কথা বলবো। রোদ হেসেই খুন। সে হাত ধুয়ে এসে বীরকে নিজের কোলে ঘেঁষে বসালো। প্রথমে একটা ভেজা টিস্যু দিয়ে বীরের সারা মুখে সেই হলুদ মেকআপ মুছে দিল। বীরের গায়ে শার্টটা ঘামে আর ঝোলে একাকার হয়ে গিয়েছে। রোদ সেটা খুলে দিল। মাথা থেকে সে ঐতিহাসিক লাল গামলাটাও সরিয়ে ফেলল। সে শার্ট খোলার পর বীরের যে রূপটা বেরিয়ে এলো তা দেখলে যে কেউ থমকে যাবে। তার শরীরের গায়ের রংটা যেন কাঁচা দুধে আলতা মেশানো, পুরো ধবধবে সাদা। কিন্তু সবচেয়ে মায়াবী ওর চোখ দুটো সবুজ আভা বেগুনি এক অদ্ভুত রঙের আভা খেলে যাচ্ছে সেখানে। হালকা লালচে চুলগুলো কপালে এসে পড়েছে, আর বাঁদিকে রগের কাছে দুটো ছোট কালো তিল। এক কথায় রাজপুত্তুর। রোদ আকাশের নাম্বারে ভিডিও কল দিল। রিং হতে ও পাশ থেকে আকাশের ক্লান্ত কিন্তু হাস্যোজ্জ্বল মুখটা স্ক্রিনে ভেসে উঠল। আকাশকে দেখে বীর স্ক্রিনের উপর ঝাঁপিয়ে পড়ল। পাপা, তুমি কোথায়? আমি তোমাকে ইম্পর্টেন্ট কথা বলবো। আকাশ ও পাশ থেকে হেসে বলল, হ্যাঁ কাউতলের বাচ্চা, বল কেমন ইম্পর্টেন্ট কথা? হাসপাতালের সাদা দেওয়াল আর ওষুধের কটু গন্ধে দমবন্ধ হয়ে আসা ক্লান্তি যখন আকাশকে আষ্টে পিষ্টে চাপটে ধরেছিল, ঠিক তখনই ফোনের স্ক্রিনে বীরের সে নিষ্পাপার মায়াবী মুখটা ভেসে উঠল। সারাদিনের হাহাকার আর দুশ্চিন্তার মাঝেও ছেলের এই সবুজাভাব বেগুনি চোখের চপল চাহনি দেখে নিমিষেই আকাশের সমস্ত অবসাদ যেন কর্পূরের মতো উবে গেল। বীরের আধ বুলি আর বিয়ের আজব বায়না শুনে ক্লান্তির বুক চিরে
তার ঠোঁটের কোণে এক চিলতে অকৃত্রিম হাসি ফুটে উঠল। মুহূর্তেই মনে হলো এই এক টুকরো স্বর্গীয় শান্তির জন্যই বুঝি সবটুকু লড়াই সার্থক। বীর এবার রোদের দিকে তাকিয়ে একটা আকাশকে বলল, পাপা আমি একটা বউ পেতো, আমি নিবাকে বিয়ে করব। তুমি তাড়াতাড়ি বিলানি নিয়ে বালিতে আতো। আকাশ ওপাশ থেকে থমকে গেল। রোদ আর রাত্রি তখন হাসতে হাসতে সোফা থেকে গড়িয়ে পড়ার দশা। আকাশের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে যেন এইমাত্র কোনো মহাজাগতিক খবর শুনেছে। আকাশ বীরকে বলল, ওরে আমার শাড়ির চোয়াল, আগে তুই তোর মায়ের থুতু খাওয়া বন্ধ কর, তারপর নিজের ভাষায় ব্যাকরণ ঠিক কর বাপ। তারপর তোর পেছনে আমি মেয়ের লাইন লাগিয়ে দেব। এখন থেকে বিয়ে বউ করে একদম পাগল হয়ে গেছিস। বীর স্কিনের উপর মুখটা একদম গুজে দিয়ে কপালে ঝুঁকে থাকা লালচে চুলগুলো এক ঝটকে সরিয়ে বেশ গম্ভীর গলায় বলল, পাপা তুমি তিলা দাও না কেন? তার তো বলেতে আমি হিলো, আর হেরুদের তো একটা বউ লাগে। আমি নিবাকে বিতানার থেকে উঠতে দিব না, ও সারা জীবন আমার তাতে খেলবে। আকাশ এবার রোদকে উদ্দেশ্য করে হেসে বলল, রোদ, তুই এই ভন্ডের মাথাটা একদম চিবিয়ে খাচ্ছিস। এসব কি শেখাচ্ছিস ওকে? তারপর বীরের দিকে তাকিয়ে আবার বলল, আচ্ছা কুতকুতে বাচ্চা, বিয়ে করলে তো নিভাকে অনেক গিফট দিতে হবে। তোর কাছে কি টাকা আছে? বীর এবার এক হাত কোমরে দিয়ে একদম তেরিয়া মেজাজে বলল, আমার কাছে তো কাল আছে, আমি নিবাকে আমার সব রিমোট কাল দিব। তুমি শুধু তাড়াতাড়ি বিলানি নিয়ে আসবে, আমি আর বেবি একটাতে খাবো। তুমি টেলি করলে কিন্তু আমি তোমার তাতে আলি। আকাশের দুশ্চিন্তা কালো মেঘ যেন ছেলেরাই আধো আধো তোতলানো মেশানো খুদের রাজপুত্রের কথাই মুহূর্তেই কেটে গেল। সে মিলান হেসে বলল, আচ্ছা আমার আব্বাজান, তোর জন্য বিরিয়ানি আর নিভার জন্য চকলেট নিয়ে আসবো আমি। এবার খুশি তো? বীর তখন খুশিতে স্ক্রিনে বড় একটা করে পাপ্পি দিয়ে চিৎকার করে উঠল। আই লাভ ইউ পাপা, তুমি বেস্ট। আকাশ হো হো করে হেসে বলল, তুই ছোট এখন, তাই আমি তোর কাছে বেস্ট। বড় হয়ে বুঝতে শিখলে তুইও আমাকে তোর মায়ের মতো জানোয়ার বলবি। হাসপাতালে কেবিনের নিস্তব্ধতা ভেঙে আকাশের ফোনের ওপাশ থেকে বীরের সেই আধো আধো কণ্ঠস্বর মিলিয়ে যেতেই আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রাখল। ওপাশে আজিজ তখন হাসতে হাসতে প্রায় সোফা থেকে গড়িয়ে পড়ার দশা। বীরে সে বিয়ে আর বইয়ের গল্প শুনে সে নিজের হাসি কোনো মতে চেপে রাখতে পারছিল না। নীলিমা বিছানায় আদর্শ হয়ে অবাক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়েছিল। আকাশের মুখে বীরের কথা শুনে তার মনের ভেতর এক অদ্ভুত কৌতূহল দানা বেঁধেছে। সে ভুরুকুচকে জিজ্ঞেস করল, কে কল করেছিল রে? আর আজিজ এভাবে হাসছে কেন? আজিজ হাসতে হাসতেই কোনো মতে দম নিয়ে বলল, আরে নীল, ওর ছেলের কল ছিল। তুই শুনলে অবাক হয়ে যাবি। ওর ছেলে ওর মতো চওড়া, এখনই বিয়ের পিড়িতে বসার জন্য রেডি। নীলিমার চোখ দুটো বিস্ময়ে চরগাছ হয়ে গেল। সে অবিশ্বাসের সুরে আকাশের দিকে তাকিয়ে বলল, কি আকাশ, তুই বিয়ে করেছিস? তোর ছেলে আছে? কই, আমি তো কোনোদিন শুনিনি। আকাশের মুখে তখন এক রহস্যময় হাসি। সে নীলিমার চোখের দিকে সরাসরি তাকিয়ে খুব ধীর স্থির গলায় বলল, আমি বিয়ে করেছি কিনা সেটা তো তুই আমার চেয়ে ভালো জানবি নীল। নীলিমা থতমত খেয়ে গেল আকাশের এমন অদ্ভুত উত্তরে। সে আকাশ পাতাল ভাবতে শুরু করলো। সে আমতা আমতা করে বলল, আমি আমি কি করে জানবো তোর বিয়ের খবর? আমি জানবো কোত্থেকে? আকাশ এবার একটা তাচ্ছিলের হাসি হাসল। কেবিনের দরজার দিকে তাকিয়ে সে নিস্পৃহ গলায় বলল, দেখ নীল, আমি তো নিজের হুঁশে ছিলাম না। সে সময়গুলোতে আমি কি করেছি, কাকে বিয়ে করেছি বা কার সাথে সে রাত কাটিয়েছে সেটা তোরা তো বেশ ভালোই জানতি। তোরা তো সজ্ঞানে ছিলে, তাই তোরাই ভালো বলতে পারবি আমি সত্যি বিয়ে করেছি কিনা, নাকি আমার জীবনে সবই একটা ঘোর মতো ছিল। নীলিমা স্তব্ধ হয়ে গেল। আকাশের এই কথার ভেতরে যে কতটা গভীর ক্ষত আর অভিমান লুকিয়ে আছে তা সে এই মুহূর্তে টের পেল। আজিজের হাসিটাও যেন হঠাৎ মিলিয়ে গেল। আকাশের এই রহস্যময় অতীত আর বীরের অস্তিত্ব নিয়ে নীলিমার মনে একরাশ প্রশ্ন ভিড় করতে শুরু করলো। হাসপাতালের কেবিনে বাতাসটা হঠাৎ করে ভারী হয়ে উঠল। আকাশের রহস্যময় হাসির আড়ালে যে অতলান্ত অন্ধকার লুকিয়ে আছে
তা নীলিমার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে দিল। নীলিমা খুব আস্তে করে কাপা গলায় ডাকল, আকাশ। আকাশ কোনো উত্তর দিল না। সে জানালার ওপাশে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল, যেন সেখানে নিজের হারানো অতীত খুঁজছে। তার উত্তরে অপেক্ষা না করে আজিজ গম্ভীর গলায় বলে উঠল, নীল, মনে আছে পাহাড়ের সেই রাতের ঘটনা? পার শব্দটা শোনা মাত্রই নীলিমা থমকে গেল। ওর চোখের সামনে ভেসে উঠল কুয়াশা আচ্ছন্ন সেই পাহাড়ি রাত, আর্তনাদ আর এক বিভৎস বিশৃঙ্খলা। নীলিমার গলা স্বর বুঝে এলো। সে অস্পষ্ট স্বরে বলল, ওই রাতের পর তো তুই নিখোঁজ হয়ে গেলি আকাশ। ওই মেয়েটার সাথে সে রাতে তো তুই তার সাথেই ছিলি। সকালে উঠে আমরা দেখলাম সে মেয়েটা নেই, আর যার সাথে রোদের বিয়ে হয়েছিল তাদের সাথে তুইও ভোজবাজির মতো উধাও। নীলিমার কথাগুলো তীরের মতো আকাশের বুকে বিঁধল। আকাশ এবার নীলিমার দিকে ফিরল। তার চোখে এমন কোনো হাসি নেই, যা এক গভীর শূন্যতা। সে ধীর পায়ে নীলিমার বিছানার পাশে এসে দাঁড়ালো। আকাশ খুব শান্ত কিন্তু ধারালো গলায় বলল, হ্যাঁ নেই, আমি নিখোঁজ হয়েছিলাম, ভুল করে পালিয়েছিলাম, একজনের জীবনের সর্বশেষ সম্মান লুটে পালিয়েছিলাম। আজিজ মাথা নিচু করে রইল। নীলিমা তখনও ঘোরের মধ্যে। সে বিড়বিড় করে বলল, কিন্তু তোর ছেলে, ওই মেয়েটা কি তোর ছেলের মা? আর রোদের বইয়ের কি হলো? তুই কি? আকাশ একটা তাচ্ছিলের হাসি হাসল। হাঁটি হাঁটি পাপা করে আমার ছেলে বড় হচ্ছে নেই, কিন্তু তার চারপাশের ইতিহাসটা বড় বেশি রক্তাক্ত। সেই পাহাড়ের রাতের ক্ষত এখনো শুকায়নি। তোরা যেটাকে পীড়িত বলিস, আমি সেটাকে বিষ বলি। নীলিমার মনে হলো সে এক গোলক ধাঁধায় ঢুকে পড়েছে। রোদের জীবনে সে ট্র্যাজেডি আর আকাশের নিখোঁজ হওয়া সবই কি বীরের এই রহস্যময় জন্মের সাথে জড়িয়ে? পাহাড়ে সেই রাতে আসলে কি ঘটেছে তা নিয়ে নীলিমার মনে একরাশ কুয়াশা জমে উঠল। আকাশ বুঝতে পারল স্মৃতিচারণ করতে গেলে পরিবেশটা আরও বিষাক্ত হয়ে উঠবে। তাই এক ঝটকায় অতীতের পর্দা টেনে দিয়ে সে হাসি মুখে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিল। আকাশ নীলিমার দিকে তাকিয়ে হালকা মেজাজে বলল, আরে ছাড় তো ওসব পুরোনো কাসুন্দি, ওসব পাহাড় জঙ্গল নিয়ে বড় কথা হবে। এখন আসল খবর শোনো, তোর মেয়ে নিভে এখন আমার বাড়িতে, আমার ছেলে আর বউয়ের জিম্মায় আছে। আর মজার ব্যাপার কি জানিস, আমার ছেলে একটু আগে ফোন করে আমাকে রীতিমতো আলটিমেটাম দিয়ে দিল সে নিভাকে বিয়ে করবে। তাই আমাকে এখন বিরিয়ানি নিয়ে বাড়ি ছুটতে হবে। আকাশের কথা শুনে নীলিমা মুহূর্তে নিজের সব যন্ত্রণা ভুলে খিলখিল করে হেসে উঠল। কুয়াশা আচ্ছন্ন মুখটা যেন এক নিমিষে পরিষ্কার হয়ে গেল। সে হাসতে হাসতে বলল, বলিস কি আকাশ, আমার মেয়ে তো এখনো ঠিক মতো চৌকি মেলতে শিখেনি, আর তোর ছেলে এখনই বিয়ের প্রস্তাব দিয়ে দিল। কি গুণধর ছেলে মানুষ করেছিস তুই। আকাশও হাসিতে যোগ দিয়ে বলল, আরে বলিস না, ছেলে আমার তো পুরো হিরো। সে নাকি নিভাকে বিছানা থেকে উঠতে দেবে না, সারা জীবন আগলে রাখবে। ওদিকে নিভা তো বীরের দোলনা দখল করে দিব্যি ঘুমাচ্ছে। দুই বৈরী বন্ধুর ছেলে মেয়ে যদি এখন সত্যিই ঘরবাদের স্বপ্ন দেখে, তবে আমাদের তো ঘোর বিপদ রে নীল। নীলিমা ভেজা চোখে হেসেই চলল। আজিজের দিকে তাকিয়ে বলল, দেখলি আজিজ, আমরা পীড়িত করে সারা জীবন শুধু চালাই পেলাম, আর এই ছোট ছোট বাচ্চারা কত সহজে ভালোবাসার কথা বলে দিল। বড় হয়ে ওরা যখন জানবে ওদের বাবা মায়েরা একে অপরের জানের শত্রু ছিল, তখন ওরা কি করবে? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা সময় বলবে। আপাতত ছেলের বিরিয়ানি আর নিভার চকলেট নিয়ে আমাকে রণক্ষেত্র নামতে হবে, নইলে ছেলে আরই করবে। হাসপাতালে কেবিনে নিস্তব্ধতা ভেঙে এক প্রচণ্ড শব্দে দরজাটা খুলে গেল। ধরপড় করে ভেতরে ঢুকে পড়ল এক আলোথালো চেহারার মানুষ। পেছনে নার্স আর পরিবারের লোকজন তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সে কারোর কথা শোনার অবস্থায় নেই। সে আর কেউ নয়, নীলয়। জ্ঞান ফেরার পর যখনই সে শুনেছে নীলিমার জ্ঞান ফিরেছে, তখন থেকে সে উন্মাদের মতো আচরণ শুরু করেছে। হাতের স্যালাইন টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, যার ফলে হাত দিয়ে এখনও চুইয়ে রক্ত পড়ছে। গায়ের ব্যান্ডেজ আর হাসপাতালের নীল পোশাক নিয়ে সে টলতে টলতে ছুটে এসেছে তার হৃৎপিণ্ডের কাছে। নীলয়কে এভাবে রক্তমাখা হাতে আর উস্কো খুস্কো চুলে পাগলের মতো ছুটে আসতে দেখে নীলিমা শিউরে উঠল। তার চোখ দুটো এক অজানা আতঙ্কে দানা বাঁধল। সে তো জানতো নীল প্রচণ্ড অসুস্থ, কিন্তু তাকে এই অবস্থায় দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আকাশ আর আজিজ পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত নীলিমার পাশ থেকে সরে দাঁড়ালো। নীলের হন্তদন্ত হয়ে নীলিমার বিছানার পাশে এসে
ধপ করে ফ্লোরে বসে পড়ল। তার চোখ দুটো রক্তবর্ণ, কিন্তু সেখানে এখন আগ্নেয়গিরির বদলে এক সাগর সমান জল টলমল করছে। সে দুহাত বাড়িয়ে নীলিমাকে জাপটে ধরতে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আকাশ তার হাত চেপে ধরল। আকাশ ধমকের সুরে বলল, আরে নিলয়, করছিস কি? ওকে ওভাবে ধরতে যাস না রে। ওর সবে অপারেশন হয়েছে, শরীর এখনো খুব দুর্বল, একটু দূরে বস। নিলয় যেন আকাশের কথা শুনতে পেল না। সে নীলিমার দুহাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে নিল। নীলিমা ফ্যাকাশে হয়ে যাওয়া হাতের তালুতে পাগলের মতো চুমু খেতে শুরু করলো। তার তপ্ত নিঃশ্বাস নীলিমার হাতে লাগতে নীলিমা কেঁপে উঠল। নিলয় ডুকরে কেঁদে উঠল, যে কান্না নীলিমা গত কয়েক বছরে কোনোদিন শোনেনি। নিলয় ধরা গলায় ভাঙ্গা স্বরে বলতে শুরু করলো, নীল, আমার নীলা, তুই জানিস না আমি কয়েকটা ঘন্টা কিভাবে কাটিয়েছি। মনে হচ্ছিল আমার বুকটা কেউ জ্যান্ত চিরে ফেলেছে। আমি যদি তোকে হারিয়ে ফেলতাম, আমি কার মুখ দেখে বাঁচতাম রে? কেন তুই আমাকে এই নরক যন্ত্রণার মধ্যে ফেলে যেতে চেয়েছিলি? নীলিমা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এ কি সেই অদ্ভুত রাগী আর একরোখা নিলয়, যে মানুষটা সারা জীবন শুধু নিজের আধিপত্য বিস্তার করতে শিখেছে, সে আজ এভাবে শিশুর মতো কাঁদছে। নিলয় নীলিমার হাত দুটো নিজের কপালে ঠেকিয়ে বলল, আমরা এতদিন একসাথে আছি, কিন্তু আমি কোনোদিন তোকে বলতে পারিনি তুই আমার কাছে কি। আমি ভেবেছিলাম তুই তো আমারই, তোকে আলাদা করে আর কি বলবো। কিন্তু আজ যমরাজের দরজায় দাঁড়িয়ে আমি বুঝেছি আমার পৃথিবীটা তোর নিঃশ্বাসে চলে রে নীল। তুই ছাড়া আমার এই বৈভব, এই আভিজাত্য সব তুচ্ছ। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি না, অনেক অবহেলা করেছি। আমাকে ক্ষমা করে দিস নীল। শুধু একবার বল যে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। নিলয় যেন আজ বাঁধভাঙ্গা জলপ্রপাত। সে নীলিমার গাল দুটো আলতো করে ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলতে লাগলো, তুই আমার সবটুকু নীল, আমার জীবনের প্রথম আর শেষ প্রেম তুই। আমি কোনোদিন ওভাবে বলতে শিখিনি, কিন্তু বিশ্বাস কর, আমার প্রতিটি রক্ত কণিকায় তোর নাম লেখা আছে। আমাদের নিভা আছে, আমাদের সাজানো সংসার আছে। তুই না থাকলে আমার এই রাজপ্রাসাদ শ্মশান হয়ে যেত। আমি কথা দিচ্ছি নীল, আমি আর কোনোদিন তোকে কাঁদতে দেব না। তোর সবটুকু কষ্ট আমি নিজের কাঁধে তুলে নেব। নীলিমার চোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। নিলয়ের এই আকুলতা, এই প্রথমবার পাওয়া ভালোবাসার স্বীকারোক্তি তার পাথুরে মনটাকে এক নিমিষে গলিয়ে দিল। নীলিমা তার অবশ হাতটা কোনো মতে তুলে নিলয়ের চুলে বুলিয়ে দিল। কেবিনে উপস্থিত আকাশ, আজিজ আর পরিবারের সবার চোখে তখন জল। পীড়িতের এই যে হাহাকার, এই যে আকুতি, তা যেন আজকের আগে কোনোদিন এভাবে প্রকাশিত হয়নি। নিলয় তার সর্বশক্তি দিয়ে নীলিমাকে আদর আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছিল। সে যেন প্রমাণ করতে চায় ভালোবাসা গোপনে থাকলেও তার চেয়ে বড় শক্তি আর এই পৃথিবীতে নেই। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে আসতেই তিন বন্ধু একযোগে বেরিয়ে গেল। ডাক্তার ফাইলটা দেখতে দেখতে গম্ভীর গলায় বলেন, নীলিমার কন্ডিশন এখন স্থিতিশীল, তবে ওকে এখনই রিলিজ দেওয়া যাবে না। অত্যন্ত আরও 1 সপ্তাহ অবজারভেশনে রাখতে হবে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আমরা সেরা চিকিৎসাটাই দিচ্ছি। ডাক্তার চলে যেতে নিলয় একটা দীর্ঘশ্বাস ফেল। নীলিমার দিকে তাকিয়ে সে বন্ধুদের দিকে ফিরল। নিলয়ের চোখ মুখ ক্লান্তিতে বসে গেছে। সে ধীর গলায় বলল, আকাশ, আজিজ, তোরা এখন বাড়ি যা। সারাদিন তোরা যা ধকল সামলেছিস, এরপর এখানে থাকা তোদের শরীরের ওপর চাপ হয়ে যাবে। প্রয়োজন হলে আমি তোদের কল দেব। আকাশ ঘড়ির দিকে তাকালো। বিরেশেই ফোনের পর তার মনটা বাড়িতে পড়ে আছে। বিরিয়ানি আর চকলেট নিয়ে তার ছোট্ট বউ পাগল ছেলেটার কাছে পৌঁছানো এখন বড় দায়। সে মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ নিলয়, এখানে আপাতত সব ঠিক আছে। আমি ভাবছি একবার বাড়ি যাব। বিটটার জন্য মনটা বড্ড ছটফট করছে। কিন্তু আজিজ সোফায় গা এলিয়ে দিয়ে জেদ হলো, না রে আকাশ, তুই যা, আমি নিলয়ের সাথে থাকবো। এই অবস্থায় ওকে একা ফেলে যাওয়ার কোনো মানে হয় না। আকাশ আজিজের কাঁধে হাত রেখে একটু হাসলো। সে জানতো আজিজ এমনই, মুখে যাই বলুক না কেন, বন্ধুর বিপদে সে পাহাড়ের মতো পাশে দাঁড়িয়ে থাকে। আকাশ সবার কাছ থেকে বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। সে আজ গাড়ি নিয়ে আসেনি, তাই বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দিল। কিন্তু যাওয়ার আগে নিলয়কে কিছু জরুরি কথা বলা দরকার। নিলয় তখনও কেবিনের দরজায় পাথরের মতো দাঁড়িয়ে। আকাশ পেছন থেকে ওর কাজ শক্ত করে হাত রাখলো। আকাশ খুব শান্ত কিন্তু গভীর গলায় বলল,
নিলয়, একটা কথা শোন। আমরা অতীতের এই বিষাক্ত ক্ষত আর জীবনের নির্মম পরিহাস নিয়ে অনেক কথা বলেছি ঠিকই, কিন্তু মনে রাখিস, সব মেঘলা আকাশের ওপাশে রোদ থাকে। তুই ভেঙে পড়লে নীলিমা কার উপর ভরসা করবে? নিলয় আকাশের দিকে তাকালো, তার চোখে তখনও অপরাধ বোধ। সে ফিস ফিস করে বলল, আমি কি পারবো রে সব ঠিক করতে? আমার এই ভুলগুলো কি নীলিমা কোনোদিন ক্ষমা করবে? আকাশ ওর চোখে চোখ রেখে বলল, ক্ষমা করা না করাটা ওর ব্যাপার, কিন্তু আগলে রাখাটা তোর দায়িত্ব। তুই জানিস, আমাদের বন্ধুত্বটা কাচের মতো নয়, যে ধাক্কা লাগলে ভেঙে যাবে। আজ নিভা আর বীর আমাদের যে সতে বেঁধেছে, সেটা ছিঁড়ে ফেলার সাধ্য কারণ নেই। তুই এখানে শক্ত থাক, ওদিকে নিভাকে আমি আমার নিজের মেয়ের মতো আগলাবো, কোনো চিন্তা করিস না। নিলয় আকাশের হাতটা শক্ত করে চেপে ধরল। তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। সে ধরা গলায় বলল, আকাশ, তুই না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না। ধন্যবাদ দিয়ে তোকে ছোট করবো না, শুধু মনে রাখিস তোর জন্য নিলয় সব করতে পারে। আকাশ ওর পিঠ চাপড়ে দিয়ে বলল, ধুর পাগলা, বন্ধুদের মধ্যে আবার ধন্যবাদ কিসের? আমি আসছি, সাবধানে থাকিস। আজিজ তো আছে, কোনো দরকার হলে 1 সেকেন্ড দেরি করবে না ফোন দিতে। আকাশ যখন হাসপাতালে করিডর দিয়ে বেরিয়ে যাচ্ছে, নিলয় আর আজিজ ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই মানুষগুলোর মধ্যে যে টান, যে নিখাত বন্ধুত্বের বন্ধন, তার সময়ের যে কোনো ঝড় মোকাবিলা করার ক্ষমতা রাখে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আকাশ রাতের আকাশের দিকে তাকালো। মনে মনে হাসল সে। পাহাড়ের সেই অভিশপ্ত রাত হয়তো তাদের জীবন তছনছ করে দিয়েছিল, কিন্তু আজ এই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। বিরাট নিভার সেই অদ্ভুত বেঁচে থাকার ইন্ধন যে তাদের সবার জীবনে এক পশলা বৃষ্টির মতো শান্তি নিয়ে এসেছে। হাসপাতালের ধকল সামলে বাড়ি ফিরে সবুজ হয়তো মেরে কেটে 2-3 ঘন্টা ঘুমিয়েছে। এরই মাঝে হঠাৎ তার এয়ারলাইন্স থেকে ইমার্জেন্সি কল চলে এলো। যে কদিনে ছুটির দরখাস্ত সে করেছিল তা বাতিল হয়ে গেছে। স্পেশাল ফ্লাইটের জন্য তাকে এখনই রিপোর্ট করতে হবে। ঘুম জড়ানোর চোখে উঠে পড়ল। মুহূর্তের মধ্যে সে পুরোদস্তর একজন দায়িত্বশীল পাইলট হয়ে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে সবুজ। পরনে ইস্ত্রি করা সাদা ধবধবে শার্ট, যার কাঁধের দুপাশে জলজল করছে 4টে সোনালি স্টেপ দেওয়া এয়ারলাইন্স, গলায় নিখুঁত নট করা কালো টাই, আর পরনে ফিটিং কালো ট্রাউজার্স। হাতে দামি রিস্ট ওয়াচটা পরে টেবিল থেকে পাইলট ক্যাপ আর এভিয়েটর চশমাটা হাতে তুলে নিল সে। এই পোশাকে সবুজকে দেখলে যে কারো চোখের পলক পড়া দেয়। সোনালি পুরো সময়টা জুড়ে এদিক ওদিক থেকে ওর প্রয়োজনীয় জিনিসপত্র, ওয়ালেট, পারফিউম আর ট্রলি ব্যাগটা এগিয়ে দিচ্ছিল। ওর মুখটা বেশ থমথমে। সবুজ আয়নার দিকে তাকিয়ে সোনালির গোমরা মুখটা খেয়াল করলো। ঠোঁটের কোণে একটা দুষ্ট হাসি ফুটিয়ে সে বলল, কে মুখটা এমন হাড়ি পানা করে আছিস কেন? আমি যাচ্ছি বলে কি তোর ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছে? কেঁদে বাসিয়ে দিবি নাকি? সোনালির হাতের তোয়ালেটা ধপ করে বিছানায় ছুঁড়ে ফেলে রেগে গিয়ে বলল, তোমার ওই প্লেনের মতো তোমার অহংকারটাও সারাদিন আকাশেই ওড়ে, তাই না? আমার কেন কষ্ট হতে যাবে? বরং তুমি গেলে আমি নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবো। সারাদিন শুধু এটা দাও ওটা দাও, হুকুমের তো আর শেষ নেই। সবুজ সোনালির দিকে ঘুরে দাঁড়িয়ে ওর নাকটা আলতো করে টেনে দিয়ে হাসতে হাসতে বলল, তাই নাকি? এই যে তোকে রেখে যাচ্ছি এটা ভেবে আবার সারাদিন ডানা মেলে ওরা স্বপ্ন দেখিস না যেন। মনে রাখিস, আমার রানার সব সময় তোর দিকে তাক করা থাকবে। আর তুই যে আমাকে মিস করে বালিশ ভিজিয়ে কাঁদবি, সেটা তোর ওই গোমরা মুখটাই বলে দিচ্ছে। সোনালি ভেঙচি কেটে বলল, অসম্ভব, তুমি যাও তো বাপু, আমার অনেক কাজ আছে। সবুজ হাসতে হাসতে ট্রলি ব্যাগটা হাতে নিল, কিন্তু দরজার কাছে গিয়ে যখন সে সত্যি সত্যি বিদায় নিতে ঘুরল, তখন দেখলো সোনালির চোখ দুটো ছলছল করছে। রাগার অভিমানে ফুলে থাকা মেয়েটার চোখের কোণ বেয়ে টুপ করে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সবুজ থমকে গেল। ট্রলিটা ছেড়ে দিয়ে দুপা এগিয়ে এসে সোনালির গাল থেকে জলটা মুছে দিয়ে নরম গলায় বলল, আরে বোকা মেয়ে, সত্যি কাচ্ছিস? আমি তো 2 দিন পরেই ফিরে আসবো, পাগলি একটা। সবুজ আর কথা না বাড়িয়ে সোনালির মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দ হতেই ঘরটা হঠাৎ বড্ড ফাঁকা আর নিস্তব্ধ হয়ে গেল। সোনালি ধপ করে বিছানায় বসে পড়ল। চোখের জলটা মুছে সে শূন্য ঘরের দিকে তাকিয়ে ভাবল, আগেও তো সবুজ ডিউটিতে এমন হুটহাট আসতো আর যেত, কই তখন তো বুকের ভেতরটা এমন
মোচড় দিয়ে ওঠেনি, কোনোদিন তোর এতটা শূন্যতা অনুভব করেনি। তবে আজ কেন এত কষ্ট হচ্ছে ভাবতে ভাবতে সোনালি নিজের অজান্তেই ঠোঁটের কোণে একটা লাজুক হাসি ফুটে উঠল। সে আনমনে বিড়বিড় করে বলল, আমি সত্যি তোমাকে হয়তো অনেক বেশি ভালোবেসে ফেলেছি সবুজ। পরের দিন সকাল 10টা, কোচিং শেষ করে ধীর পায়ে ফুটপাত ধরে হাঁটছিল মেয়েটি। এখান থেকে কলেজের দূরত্ব বড়জোর 2-3 মিনিটের পথ। শহর এলাকার গলিগুলো যেমন হয় সরু আর কিছুটা ঘিঞ্জি, কিন্তু এই অসময়ে জায়গাটা একদম নির্জন। দুপাশের উঁচু দেওয়াল, বন্ধ গেট, মাঝে মাঝে 2-1টা রিক্সা ছাড়া জনমানবের চিহ্ন নেই। মেয়েটি যখন কলেজের মোড়টা ঘোরার ঠিক আগে নির্জন গলিতে পৌঁছালো, তখনই আচমকা একটা শব্দ হলো। পেছন থেকে তীব্র গতিতে ধেয়ে আসা একটি সাদা রঙের মারুতি গাড়ি ঠিক তার সামনে এসে ক্যাচ ক্যাচ করে ব্রেক কষল। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির পেছনের দরজা খুলে গেল। কালো পোশাক পরা দুজন লোক ক্ষিপ্ত গতিতে বেরিয়ে এলো। মেয়েটি চিৎকার করার সুযোগটুকু পেল না। তার আগে একজন তার মুখ চেপে ধরল ক্লোরোফর্ম ভেজানো রুমাল দিয়ে। কয়েক সেকেন্ড ছটফটানি, তারপর নিস্তব্ধ হয়ে এলো শরীর। লোকগুলো নিপুণ হাতে তাকে পাজাকোলা করে গাড়ির ভেতর তুলে নিল। পুরো ঘটনাটা এত দ্রুত আর নির্ভীতে ঘটল যে আশেপাশের কোনো মানুষের চোখে তা ধরা পড়ল না। গাড়িটা ঝড়ের গতিতে সামনের দিকে এগিয়ে গেল। স্টিয়ারিং ধরে রাখা লোকটির মুখ দেখা যাচ্ছে না, শুধু তার গলার ঘড়ঘড়ে কর্কশ শব্দটা গাড়ির ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। সে কুরুর হাসিতে ফেটে পড়ে বিড়বিড় করে উঠল,